আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে জিজ্ঞেস করে, ভাইয়া এনসিপি কে কি জামাত ফাঁদে ফেলে দিয়েছে, এখন এনসিপি কি করবে, এনসিপির ভবিষ্যৎ কি? আজকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সকলের শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। অর্ধেক থেকে চলে গেলে অনেক কিছুই মিস করবেন। প্রথমত, এনসিপি কে জামাত ফাঁদে ফেলেনি, বরং এনসিপি বাংলাদেশের জনগণকে ফাঁদে ফেলে 5 আগস্টের ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এনসিপি মানেই হচ্ছে জামাত, জামাত মানেই হচ্ছে এনসিপি। এনসিপির 80 থেকে 90% ছেলেই হচ্ছে গুপ্ত শিবির। তারা তাদের কাজ মোটামুটি 16-17 মাসে জামাত যেটা চেয়েছিল সেটা করে ফেলেছে। এখন যখন জনগণের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, এনসিপির মোটামুটি 90%ই হচ্ছে শিবিরের, তখন আর গুপ্ত থেকে লাভ কি? তারা সুপ্ত হয়ে জামাতের কোলে উঠে বসেছে। এখন করছে তারা জামাতের সাথে জোট করে নির্বাচন। এক এক সময় এক এক কথা শোনা যাচ্ছে। অনেক সময় বলা হচ্ছে জামাত 30টা আসন তাদেরকে ছাড় দিচ্ছে, অনেক সময় বলা হচ্ছে 10টা আসন জামাত তাদেরকে ছাড় দিবে। 10টা দেখ 30টা দেখ, তারা 2 জন এমপি হতে পারে নাকি সম্ভাবনা আছে। তারা ভালো করেই জানে যে তারা কেউ এমপি হওয়ার সম্ভাবনা নাই। এখন তারা যদি এককভাবে নির্বাচন করত, 300 আসনে প্রার্থী দিত, প্রায় আসনেই এই এনসিপি সকলে গণদোলাই খেত, অনেকে মেডিকেলে ভর্তি থাকতো। তো মেডিকেলে ভর্তি থাকলে নির্বাচনী প্রচার প্রচারণা কি করবে? তাই তারা এবং জামাতে বসেই ডিসাইড করে যে আমরা যে একই সংগঠন, আমরা যে এতদিন গুপ্ত ছিলাম, সকল কিছু জনগণ বুঝে গিয়েছে, বিএনপিও বুঝে গিয়েছে। বিএনপি বুঝে যাওয়ার কারণে আমাদেরকে তাদের সাথে জোটে রাখেনি এবং আমাদেরকে 2-3টার বেশি আসন দিতেও তারা রাজি হয়নি। এখন আমরা ঘরের ছেলে ঘরে ফিরে আসি, নির্বাচন করব 30টা আসন, 10টা আসন বা 20টা আসন, এমপি হলে হলাম, না হলে নাই। অন্তত বিএনপি ক্ষমতায় আসলে আমাদেরকে যখন দৌড়ায় দৌড়ায় মারবে, অন্তত আপনারা আমাদেরকে প্রোটেকশন দিতে পারবেন। এটাই হচ্ছে বাস্তবতা। তাই জামাতে ফাঁদে ফেলা লাগেনি, বরং এনসিপি জামাতের সহায়তায় জনগণকে ফাঁদে ফেলেছে এবং এই 16-17 মাসে জনগণকে ব্রেনওয়াশ করে ফাঁদে ফেলে টাকা লুটপাট করে চুষে নিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ওই সকল টাকা পাচার করেছে। আরো কিছু টাকা রেখেছে তাদের সংগঠন চালানোর জন্য, শিবিরকে চালানোর জন্য। এখন দেখবেন সামনে আরো নতুন নতুন সামাজিক সংগঠন এই শিবিরের ছেলেদেরকে দিয়ে গড়ে তুলবে। কেন গড়ে তুলবে? কারণ যে সকল সামাজিক সংগঠন আছে এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে, সকল যে শিবিরের সংগঠন মোটামুটি জনগণ ক্লিয়ার হয়ে গিয়েছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল ক্লিয়ার হয়ে গিয়েছে। তাই নতুন করে আরো কিছু সংগঠন তুলে নিয়ে আসতে হবে। কেন? বিভিন্ন আন্দোলন সংগ্রাম করলে, বিভিন্ন ধরনের ব্যাপারগুলো জনগণের কাছে তুলে ধরলে তাদেরকে যাতে ছাত্র জনতা বলে ট্যাগ লাগানো যায়। কারণ তারা তো প্রায় আন্দোলন বলেন, যত ধরনের অপকর্ম আছে সকল কিছু করেই বলতো যে এরা ছাত্র জনতা, এবং সংবাদ মাধ্যমে প্রচার করতো ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতা এটা করেছে, ছাত্র জনতা ওইটা করেছে। যে সকল জায়গায় এই মিডিয়া ছাত্র জনতা এটা করেছে সেটা করেছে বলেছে, ধরে নিবেন ওই সকল জায়গায় সকল কিছু করেছে জামাত। জামাতের দ্বিতীয় টেকনিক্যাল যে কথাটা আছে সেটা হচ্ছে ছাত্র জনতা, শিবিরকে ছাত্র জনতা বলা। ভাই, বাংলাদেশের ছাত্র জনতা বলতে কি? তোমরা শিবিরে অপকর্ম করবা, ছাত্র জনতা বলে চালিয়ে দিবা, যাতে শিবিরের উপর কোনো নেগেটিভ চিন্তাধারা জনগণের না আসুক, কোনো কাজ হবে না। ছাত্র জনতা গিয়ে গিয়ে মানুষের রক কাটে, ছাত্র জনতা গিয়ে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রদেরকে পিটে, ছাত্র জনতা গিয়ে গিয়ে ক্লাসে ঢুকে শিক্ষকদেরকে পিটে, তাই না? সকলেই শুধু ছাত্র জনতা, আর শিবির হচ্ছে ধোয়া তুলসী পাতা। এটা মাথায় রাখবেন, ক্লিয়ার করে দিয়েছি। যে সকল জায়গায় ছাত্র জনতা উল্লেখ করা হবে 100% ধরে নিবেন এরা সকলে শিবিরের কর্মী। আর এটাও 100% ধরে রাখেন, এই যে এনসিপি আছে তাদেরকে কোনো জামাত টামাত ফাঁদে ফেলেনি, তারা নিজেরাই ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে। তারা এতদিন উল্টো জনগণকে ফাঁদে ফেলেছিল, বিএনপিকেও ফাঁদে ফেলার চেষ্টা করেছিল তাদের সাথে জোট হয়ে, কিন্তু বিএনপি বুঝে গিয়েছে। কারণ বিএনপির সাথে জোট যদি হয়ে যেত, বিএনপির ভিতরে সকল কাহিনী তারা জেনে যেত, জেনে জামাতকে এগুলো সকল কিছু আগে ভাগে বলে কেয়ারফুল করে দিত। এটাই ছিল তাদের রাজনীতি। কিন্তু তাদের রাজনীতি, যে সকল গুপ্ত রাজনীতি আছে, সকল কিছু আওয়ামী লীগ বুঝতে না পারে যে বিপদে পড়েছে। বিএনপি কিন্তু এখন খুব সচেতন হয়ে স্টেপ ফেলছে, কোনো ভুল করার চেষ্টা করছে না বিএনপি। কিন্তু তারপরও বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হওয়ার কারণে জামাতের টেকনিকের কাছে, জামাতের সাংগঠনিক দক্ষতার কাছে বারবার মার খাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজে এবং রাজপথের মধ্যে। বিএনপি মনে করছে এখন মার খেলো কোনো সমস্যা নাই, কোনোভাবে আমরা ক্ষমতা চেয়ারে বসতে পারলে
সুদে আসলে সকল কিছু জামাতকে প্রথম 2 মাসে বুঝিয়ে দিব, তারপর আওয়ামী লীগের হিসাব আসবে, এটা নিয়ে বসে আছে। কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছে, সাংগঠনিকভাবে যে দল দুর্বল থাকে, সে দল যত বড় দল হোক না কেন, ক্ষমতায় থাকুক না কেন, সে দল বেশি দিন ক্ষমতা স্থায়িত্ব করতে পারে না। যে কোনো মুহূর্তে সেই দলের পতন হয়ে যেতে পারে। এটাই হচ্ছে রিয়েলিটি। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় কিভাবে থাকতে পেরেছে? আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতা ছিল, এত গ্রুপিং, এত হানাহানি নিজেদের মধ্যে থাকার পরও 16 বছর কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে। বিএনপির পক্ষে যতই জনপ্রিয়তা থাকুক, যতই কর্মী সমর্থন থাকুক, সাংগঠনিক দক্ষতা না থাকলে বিএনপি 5 বছরও সরকার টিকে রাখতে পারে কিনা পাতা নির্বাচনের ফলে, সেটা সন্দেহ আছে। আর আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসলে এই এনসিপির কি হবে? আরে ভাই, আওয়ামী লীগ ফিরে আসলে এখানে হিসাব আসবে জামাত বিএনপি, এনসিপি কে তো আওয়ামী লীগ গণায়ও ধরবে না। কথা বুঝেন না? এনসিপির গুলো তো অটোমেটিক নিজেরাই মারা যাবে, কেউ আত্মহত্যা করে ফেলবে ভয়ে, কেউ কবরে ঢুকে যাবে, কেউ বিদেশ পালাবে, তাদের তো অটোমেটিকলি তারা তছনছ হয়ে যাবে। এনসিপি কে কিছু করা লাগবে আওয়ামী লীগের? কিছুই করা লাগবে না। আর এনসিপি দলটা, বিএনপি যদি ক্ষমতায় আসে পাতানো নির্বাচনের ফলে, এনসিপি দলটা এমনিতেই ভ্যানিশ হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিছু করবে, এটা পরের হিসাব। কারণ এনসিপি দলটা থাকছে না। এনসিপি দলটা জামাতের সাথে জোট করা মানে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে এই এনসিপি দলটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। জামাতের সাথে থেকেই, লুঙ্গির তলে থেকেই রাজনীতি করবে এনসিপি। আর এনসিপি দলটা তুলে গিয়ে সকলে জামাতে শিবিরে অংশগ্রহণ করে ফেলবে। এটাই হচ্ছে রিয়েলিটি। কথা বুঝতে পেরেছেন? জামাত খুব টেকনিক্যালি ভাবে, খুব সূক্ষ্মভাবে প্রত্যেকটা স্টেপ ফেলে। তারপরও জামাত দেখেন, এত ট্যালেন্টেড ছাত্র আছে, এত ট্যালেন্টেড নেতা আছে, তারপরও জামাত বাংলাদেশে কখনো ক্ষমতা আসতে পারে না। কেন পারে না? যতই ট্যালেন্টেড হোক, যেটাই আপনার স্ট্রং পয়েন্ট সেটাই আপনার উইক পয়েন্ট। প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং পয়েন্ট থাকে, আবার সেই স্ট্রং পয়েন্টটাই তার উইক পয়েন্ট থাকে। বাংলাদেশে অনেক জ্ঞানী গুণী আছে, বাংলাদেশে এত জ্ঞানী গুণী থাকার পরও তার কি কোনো উইক পয়েন্ট নাই? আছে। বাংলাদেশে সাংগঠনিকভাবে সবচেয়ে শক্ত হচ্ছে জামাত, কিন্তু জামাতের সবচেয়ে বেশি উইক পয়েন্টও আছে। সে কারণে তারা বাংলাদেশে কোনো ক্ষমতায় আসতে পারবে না। সে কারণে বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে কখনো ভোট দিবে না। জামাতের যারা কর্মী সমর্থক আছে তারা কারা? তারা হচ্ছে প্রায়ই দেখবেন যে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজের ছাত্ররা জামাত করে। প্রত্যন্ত গ্রামে যারা রুট লেভেলের, যাদের ভোটেই একটা সরকার আসবে নাকি আসবে না সেটা নির্ধারণ হয়, সে সকল মানুষগুলো জামাতকে সমর্থন করে না। আর সে সকল মানুষগুলোর সাথে জামাত মিশতেও চেষ্টা করে না। সেই কারণে জামাত কখনো বাংলাদেশে ক্ষমতায় আসবে না। এটাই জামাতের সবচেয়ে দুর্বল দিক। আর জামাত নিজেদের লোক ছাড়া অন্য কারোর সাথে ওই রকম আন্তরিকতা দেখায় না। জামাত হচ্ছে আত্মকেন্দ্রিক একটা রাজনৈতিক দল। যারা আত্মকেন্দ্রিক রাজনৈতিক দল, তারা কখনো জনগণের ভালো চায় না এবং কোনো দেশের মধ্যে রাষ্ট্র শাসনে আসে না। তারা তাদের কাছের লোকদের যখন বিপদ তখন এগিয়ে যায়। আশেপাশের কোনো লোক যদি বিপদে পড়ে, বা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্য মতাদর্শে কোনো লোক যদি বিপদে পড়ে, তারা এগিয়ে যায় না, কোনো হেল্পও করে না। কখন একটা জামাতের লোকদের কাছে আপনি 1 টাকা সাহায্য চাইেন, খুব খারাপ অবস্থা আপনার, সে জানে, তারপর আপনাকে 1 টাকা সাহায্য করবে। কিন্তু জামাতের কোনো লোক যদি বিশাল বড় বিপদে পড়ে, কোন একটা সমস্যা, তার কাছে টাকা না থাকলেও চুরি করে এনে হলো সেই লোকটাকে সে সাহায্য করবে। এই আত্মকেন্দ্রিক যে রাজনীতি, এই জামাতের সবচেয়ে দুর্বল পয়েন্ট। এই দুর্বল পয়েন্টের কারণে জামাতের যে স্ট্রং পয়েন্ট আছে সেটা ফিকে হয়ে যায়। সেই কারণে জামাত কখনো বাংলাদেশের ক্ষমতায় আসবে না এবং বাংলাদেশের জনগণ এই আত্মকেন্দ্রিক রাজনৈতিক দলকে কখনো ভালোবাসবে না। জামাত দেখেন যে এখন বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে বিপি হচ্ছে। আরে ভাই, ওই ইউনিভার্সিটির ছাত্ররাই গুটি গয়ে গেছে জামাত শিবির করে, আর বিভিন্ন মাদ্রাসায় আছে। এগুলো হচ্ছে জামাত শিবিরের কর্মী সমর্থক। সারা বাংলাদেশ মিলে জামাত, ঢাকার মধ্যে হয়তো 20 লাখ 25 লাখ মানুষ জমায়েত করে, 20 লাখ 25 লাখ মানুষই জামাতের সমর্থক। এরাই পুরো বাংলাদেশে ঘুরে 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 যায়, প্রোগ্রাম করে। কোন জায়গায় ওয়াজ হলে সারা বাংলাদেশটা ট্রাক ট্রুক দিয়ে নিয়ে এসে ওই জায়গায় ওয়াজের মধ্যে লোক জমায়েত করে। ওই আপনার সাইদি যখন বক্তব্য দিত, ওয়াজ করতো, তখনও এই কাজগুলো করতো। মানে দেখেন জামাতের কি জনপ্রিয়তা, কি লোক আসে, কারণ তারা সকল জায়গা থেকে এক জায়গায় ওয়াজ হলে সেখানে চলে যায়। কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের সেটা করা লাগে না, কারণ বাংলাদেশের সকল জায়গায় বিএনপি এবং আওয়ামী লীগের বিশাল বড় কর্মী সমর্থক আছে। ওই জায়গার লোক দিয়ে ওই কাজগুলো করে ফেলতে পারে। কিন্তু জামাত তো প্রত্যেক জায়গায় ওই লেভেলের কর্মী সমর্থক নাই। রুট লেভেলের মানুষ জামাতকে পছন্দ করে না। তাই বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে লোকদেরকে কালেক্ট করে এক জায়গায় এনে বিশাল বড় শোডাউন দেখায়, বিশাল বড় ওয়াজ মাহফিল হয়েছে দেখায়। এটাই হচ্ছে জামাতের মেইন রাজনীতিক খেলা। এটাই হচ্ছে সত্য কথা। তাই কেউ কারো ফাঁদে পড়া নাই। জামাত এবং এনসিপি হচ্ছে মুদ্রার এপিট ওপিট। জামাতের সৃষ্টি হচ্ছে এনসিপি। কেন বলছি? কারণ ডাক্তার শাহিন তো একটা টকশোতে ক্লিয়ার করে বলেছে, জামাতের যে এখন যে নায়েবে আমির আছে, তার সাথে নাকি তিনি জেলে ছিলেন, তিনি নিজেই নাকি ক্লিয়ার করে বলেছে, আবু তায়েব যিনি আছে, যে এই যে নাহিদকে দেখছেন, নাহিদ আমাদের হাতের তৈরি, আমরা নাহিদকে তৈরি করেছি। তার মানে বুঝে নেন, এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম। নাহিদকে ভিতর থেকে সিস্টেমেটিক ভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তৈরি করে প্রধান রেখেই এই আন্দোলনটা সাজানো হয়েছে। এটা আমি বলিনি,
ডাক্তার সায়ন্তন নিজে টকশোতে ক্লিয়ারলি বলেছে যে জামাতের নায়েবে আমির জেলের মধ্যে আমাকে কথা বলেছে। তার মানে বুঝতে পারেন তারা কতটুকু মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনা সরকারের পতন করেছিল। তাই যতই মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনা সরকারের পতন করুক, তারা কখনো ক্ষমতায় বাংলাদেশে আসতে পারবে না। বিএনপি আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে পাতা নির্বাচনের পরেও। তাই সরকার গঠন করলে বিএনপিও যে অনেকদিন ক্ষমতায় থাকতে পারবে সেটাও না। বিএনপি সরকার গঠনের পরে কিন্তু মেন খেলা শুরু হয়ে যাবে বাংলাদেশে। আর বিএনপির যে সকল নেতা কর্মীরা আছে তাদের যে উশৃঙ্খলতা আছে, ওই সকল উশৃঙ্খলতা এই বিএনপি দমন করতে পারবে না। তাদের ওই উশৃঙ্খলতা দমন করতে বিএনপির অবস্থা খারাপ হয়ে যাবে। আর জনগণের রোষানল, আওয়ামী লীগের রাজপথে নেমে আওয়ামী লীগের খেলা শুরু হওয়া, সেটা তো দমন করা অসম্ভব প্রায়। এটাই আগামীতে বাংলাদেশে ঘটতে যাচ্ছে। খেলা এখনো অনেক বাকি। কথায় আছে না হিন্দিতে, পিকচার আবি বাকি হে, আগে আগে হোতা হে ক্যা। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।